তুমি যদি চাও তোমার টুইন্স বাচ্চা হোক তাহলে তোমার ওয়াইফকে জাইগোট এবার হেঁটে 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 এই ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালীর মাধ্যমে আমাদের এই জরায়ু এই যে কোমর থেকে শুরু করে একদম কোথায় গিয়ে শেষ হয়েছে বলো, একদম টোতে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের শেষ হয়েছে। সায়াটিক নার্ভ আমাদের দেহের সবচেয়ে লম্বা কোষ। স্যুপ বানায় খাবা, ভাতের সাথে খাবা, সবকিছুর সাথেই খাবা। ওকে, হ্যালো HEC 27, তোমরা মাত্র কলেজ ফার্স্ট ইয়ারে উঠেছ। ফার্স্ট ইয়ার উঠার পরে তুমি যখন অনেক আবেগ ভালোবাসা নিয়ে তোমার এই প্রাণীবিজ্ঞান বইটি খোলো, তখন সবার আগে তোমার সামনে আসে প্রাণীবিজ্ঞান অধ্যায় 1, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তখন তুমি একটা বিশাল বিপর্যয়ে পড়ো। তুমি দেখো প্রত্যেকটি পর্বে প্রায় 13 থেকে 14টা করে বৈশিষ্ট্য। তোমার মাথায় এই চিন্তাটা আসে, আমি এগুলো কিভাবে বুঝবো, বুঝলেও আমি এগুলো কিভাবে মনে রাখবো এবং পরীক্ষার হলে গিয়ে এই 13টা লিখে দিয়ে আসতে পারবো বা MCQতে ভালো করব। তুমি যখন তোমার এই সমস্যাটি তোমার টিচারকে বলো, তোমার টিচার কলেজে টিচাররা বলে যে তোমাদের আসলে এতগুলো পড়ার কোনো দরকার নাই, 5 থেকে 6টা পড়বে তাতেই অ্যাকচুয়ালি হয়ে যাবে। আচ্ছা, এটা তুমি তোমার CQ সেভ করে ফেললা, বাট হোয়াট অ্যাবাউট MCQ অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য অ্যাডমিশন? সো তুমি যদি অ্যাডমিশনে ভালো করো, তোমাদের অন্তত এতটুকু হচ্ছে যে বুঝে ফেলা উচিত যে অ্যাডমিশনে ভালো করতে হলে বা একাডেমিক লেভেলে MCQতে ভালো করতে হলে তোমাকে প্রত্যেকটা বিষয়ের উপরে খুব বিস্তারিতভাবে জানতে হবে এবং হচ্ছে সব কিছু মনে রাখতে হবে। তো আমরা তোমাদেরকে এত সুন্দর করেই পড়াবো এই চ্যাপ্টারটি। তোমরা দেখবে যে তোমাদের প্রত্যেকটা পর্বের 13 থেকে 14টা করে বৈশিষ্ট্য তোমাদের খুব ইজিলি মাথায় থাকবে এবং কোনো প্রকার কোনো নেমোনিক ছাড়াই তুমি প্রত্যেকটা পর্বে 12 থেকে 13টা করে বৈশিষ্ট্য পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসতে পারবে। চলো আমরা একটা অসাধারণ জার্নি শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে প্রাণীবিজ্ঞানের অধ্যায় 1, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। সবার আগেই আমরা একটি ব্রিজ ক্রিয়েট করব, অর্থাৎ ক্লাস 9-10 সাথে আসলে ইন্টারমিডিয়েটের সম্পর্ক কি। যে ক্লাস 9-10 আমি শ্রেণীবিন্যাস পড়েছিলাম, ইন্টারমিডিয়েটে এসে আমরা আসলে শ্রেণীবিন্যাসই পড়ছি। আসলে পার্থক্যটা কোন জায়গায়, সেই পার্থক্যের জায়গাটাকে আমি ধরিয়ে দিব এবং আসলে ব্রিজটা ক্রিয়েট করে দিব। সো লেটস ক্রিয়েট দ্য ব্রিজ। তোমরা পড়েছো ক্লাস 9-10-এ। সবার আগেই আমাদের আসেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎটাকে জানার জন্য একটা সুন্দর ওয়ে দরকার, যে ওয়েতে আমরা এটাকে খুব ভালো করে জানতে পারি। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সেই প্রয়োজনটা অনুভব করে সবার আগে পুরো জীবজগৎটাকে 2টা ভাগে ভাগ করে, উদ্ভিদ এবং প্রাণী। কিন্তু এই উদ্ভিদ এবং প্রাণী আসলে আমাদের জন্য যথেষ্ট না, আমরা জানি। এরপরে আমাদের একজন বিজ্ঞানী আসে, তার নাম হচ্ছে বিজ্ঞানী R.H. হুইটেকার। তিনি এসে একটি পঞ্চরাজ্যের প্রস্তাবনা দেন, which is called 5 kingdom system। আমরা পড়েছি, আমরা পুরো জীবজগৎটাকে আমাদের বিজ্ঞানী R.H. হুইটেকার 5টা রাজ্যে ভাগ করে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। সো এতটুকু পর্যন্ত তোমরা ক্লাস 9-10 পর্যন্ত পড়েছো। ইন্টারমিডিয়েটে উঠে আসলে আমরা কি করি, আমরা এই 5টা রাজ্যের যে কোনো একটা রাজ্য সম্পর্কে একদম ডিটেইলসে পড়াশোনা করি। প্রশ্ন হচ্ছে সেই রাজ্যটি আসলে কোনটি। আমরা জানি, দেখো এই 5টা রাজ্যের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া, এবং সবচেয়ে উন্নত রাজ্য কোনটি বলতো? অ্যানিমেলিয়া। ইন্টারমিডিয়েটে উঠে আমরা আসলে এই অ্যানিমেলিয়া রাজ্য নিয়ে ডিটেইলসে পড়াশোনা করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যানিমেলিয়া রাজ্য নিয়ে ডিটেইলসে পড়াশোনা করার মানেটা আসলে কি। চলো এই প্রশ্নের উত্তরটাও তোমার সেই ক্লাস 9-10 থেকে আমরা বের করে নিয়ে আসবো। দেখো তোমরা ক্লাস 9-10-এই পড়েছ, শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে 7টি: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। দেখো তো এখানে রাজ্যের ইমিডিয়েট ছোট ভাইয়ের নাম কি? পর্ব। তার মানে কোনো একটা রাজ্য নিয়ে পড়াশোনা করার মানেই হচ্ছে তার পর্ব নিয়ে পড়াশোনা করা। সো আমরা ইন্টারমিডিয়েটে কি করতে যাচ্ছি? আমরা ইন্টারমিডিয়েটে এসে এই অ্যানিমেলিয়া রাজ্যের এই পর্ব নিয়ে আসলে পড়াশোনা করব। তো বিজ্ঞানীরা বলতেছে যে এই অ্যানিমেলিয়া রাজ্যের প্রায় 33টা পর্ব আছে। আমাকে বলো তো, ইজ ইট রিয়েলি পসিবল যে 33টা পর্ব সম্পর্কে আমরা ডিটেলসে পড়াশোনা করব? আসলে এটা পসিবল না অ্যাকচুয়ালি, রাইট? সো এই 33টা পর্বকে বিজ্ঞানীরা আবার 2টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে দেখো মেজর পর্ব, আর একটা হচ্ছে মাইনর পর্ব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে মেজর পর্ব কোন একটা পর্বকে আমরা কখন বলবো অ্যাকচুয়ালি? সো তোমাকে বলতেছে যে মেজর পর্ব বলার জন্য আমার আসলে 2টি গুণ থাকা প্রয়োজন। প্রথম গুণটি হচ্ছে যে সেই আমাদের পর্বে অবশ্যই প্রজাতির সংখ্যা 5000-এর বেশি থাকতে হবে। অর্থাৎ কোনো একটা পর্বে আমাদের যদি প্রজাতির সংখ্যা 5000-এর বেশি থাকে, সেটাকে আমরা কি নামে রাখবো? মেজর পর্ব নামে রাখবো, নাম্বার 1। নাম্বার 2 শর্ত হচ্ছে শুধু প্রজাতির সংখ্যা বেশি থাকলেই হবে না, ওই পর্বে থাকা প্রজাতিগুলোর আমাদের
বাস্তুতান্ত্রিক গুরুত্ব থাকতে হবে, অর্থাৎ ওরা মানুষের সাথে ঠিক কতটা কানেক্টেড, মানুষের কতটা উপকারে আসে, মানুষের কতটা অপকারে আসে। সো এই যে বাস্তুতান্ত্রিক যে গুরুত্বটা, এই দুইটা শর্ত ফিল আপ করলে যে প্রজাতির সংখ্যা 5000-এর বেশি থাকবে এবং তাদের বাস্তুতান্ত্রিক গুরুত্ব থাকবে, এই দুইটার বেসিসে আমরা এদেরকে কি নামে ডাকবো বলতো? মেজর পর্বে নামে ডাকবো। তোমাকে বলতেছে এই অ্যানিমেলিয়া রাজ্যে 33টা পর্বের ভিতরে আমাদের মেজর পর্ব হচ্ছে মাত্র 9টা। এবং আসো স্যার, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মাইনর পর্বের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে যে সকল পর্বে আমাদের প্রজাতির সংখ্যা অত্যন্ত নগণ্য অর্থাৎ কম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাদের বাস্তুতন্ত্রের গুরুত্ব কম বা নেই বললেই চলে। সো এই দুইটা ক্রাইটেরিয়াতে আমরা এদেরকে কি নামে ডাকবো? মাইনর পর্ব নামে ডাকবো বা ওই পর্বের অন্তর্ভুক্ত করব। মনে রাখবে আমাদের এই অ্যানিমেলিয়া রাজ্যের আমাদের মাইনর পর্ব হচ্ছে 24টি। সো ইন্টারমিডিয়েটে উঠে আমরা কি নিয়ে পড়াশোনা করি? আমরা ওই অ্যানিমেলিয়া রাজ্যের 33টা পর্বের ভিতরে যে 9টা মেজর পর্ব আছে, এই 9টা মেজর পর্ব নিয়ে পড়াশোনা করি। দেখো এই 9টা মেজর পর্বের নাম হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। ওকে, এই 9টা পর্ব নিয়ে ডিটেইলসে পড়াশোনা করব। আমরা তোমাকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি বোঝাটা ইম্পর্টেন্ট না, আমি তোমাকে খুব সুন্দর করে বোঝাই দিতে পারবো প্রত্যেকটা কিছু, কিন্তু এগুলোকে আমরা 12 থেকে 13টা বৈশিষ্ট্য আমাদের কিভাবে আমরা মনে রাখবো, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবে এই পুরো পর্বের যে জার্নিটা আছে, তোমার এই পুরো পর্বের জার্নিটা খুব ইজি হয়ে যাবে, তোমার জন্য অনেকটা স্মুথ হয়ে যাবে, তুমি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবে এবং মনেও রাখবে যখন তুমি এই টপিকটা খুব ভালো করে পড়বে। তার নাম হচ্ছে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেসিস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন, অর্থাৎ কোন কোন ভিত্তিতে প্রাণীদেরকে ভাগ করা হয়েছে, বিজ্ঞানীরা কোন কোন ভিত্তির উপর চিন্তা করে আসলে এদেরকে ভাগ করেছেন। তোমার বইয়ে প্রায় 16টা ভিত্তি আছে। কয়টা বলো তো? 16টা ভিত্তি। আমরা তোমাকে 16টা ভিত্তি খুব সুন্দর করে পড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা বায়োলজিকে ভালোবাসতে চাই। বায়োলজি কত অ্যামেজিং, তোমার নিত্যদিনকার অনেক ঘটনার সম্মুখীন তুমি হও, তুমি প্রশ্ন করো কিন্তু তুমি উত্তর জানো না, এই উত্তর তোমাকে দিবে বায়োলজি। কতটা মজার, ইন্টারেস্টিং। আমরা আসলে এই ক্লাসটির দ্বারা তোমাকে সেই ভালোবাসাটা ফিল করাইতে চাই, বায়োলজি এবং তোমার ভিতরে সেই ভালোবাসার বন্ধনটা ফিল করাইতে চাই। তাই আজকে আমরা এই 16টা পর্বে ভিত্তির ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং যে ভিত্তি, তার নাম হচ্ছে ক্লিভেজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। এই ক্লিভেজ যে ভিত্তি আছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিটেইলসে পড়াশোনা করব। ওকে, চলো। সো দেখো এখানে সব দেহের আকার থেকে শুরু করে আমাদের সব ভিত্তিগুলো খুব ইলাবোরেটলি এবং চিত্র সহ ব্যাখ্যা করা আছে। আমরা আসলে এটা তোমাদেরকে আস্তে আস্তে পড়াই দিব, কোনো সমস্যা নাই। আমরা ডিরেক্টলি চলে যাব আজকে ক্লিভেজে। ওকে, আসো ক্লিভেজ। ওকে, আচ্ছা আমাকে বলো তো আমাদের জীবনটা কোন জায়গা থেকে শুরু হয়? আমরা জানি যে আমাদের জীবনটা শুরু হয়, দেখো বাবার কাছ থেকে একটি শুক্রাণু নামক কোষ আসে, মায়ের কাছ থেকে ডিম্বাণু নামক কোষ আসে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে আমাদের যেই কোষটি তৈরি করে, সেই কোষের নাম হচ্ছে জাইগোট। কি বলো তো? সেই কোষের নামটি হচ্ছে জাইগোট। তাহলে জাইগোট হচ্ছে সেই প্রথম কোষ যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের জীবনটা শুরু হয়। আমাকে বলো তো জাইগোট কয় কোষী? মনে রাখবে জাইগোট হচ্ছে অলওয়েজ এক কোষী হয়। জাইগোট কয় কোষী হয় বলো? জাইগোট হচ্ছে এক কোষী। তোমার সরল মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার, শুক্রাণু একটা কোষ, ডিম্বাণু একটা কোষ, দুইটা কোষ মিলে তো আমার জাইগোট 2 কোষী হওয়ার কথা ছিল, জাইগোট কেন এক কোষী? তোমার এই সরল মনে প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। মনে রাখবে আমরা জানি আমরা টুয়েন, আমরা পূর্ণাঙ্গ প্রাণীরা কি বলতো? টুয়েন। আমরা হচ্ছে ডিপ্লয়েড প্রাণী, রাইট? আমাদের এই ডিপ্লয়েড প্রাণী থেকে যখন আমরা শুক্রাণু বানাই, তখন কোন প্রক্রিয়া বানাই? মিওসিস প্রক্রিয়া বানাই, রাইট? আমরা জানি আমরা টুয়েন হইলেও আমাদের শুক্রাণু হয়ে যায় এন। at the same time একজন স্ত্রী টুয়েন হইলেও তার ডিম্বাণু হয়ে যায় এন। তার মানে মনে রাখবা এই শুক্রাণুর ভিতরে হাফ সংখ্যক ক্রোমোজোম আছে, এই ডিম্বাণুর ভিতরে হাফ সংখ্যক ক্রোমোজোম আছে। সো এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন একত্রিত হয়ে জাইগোট তৈরি করে, তখন সেটা একটা পূর্ণ সংখ্যক কোষ তৈরি করে, পূর্ণ সংখ্যক ক্রোমোজোমওয়ালা কোষ। সো এই জন্য মনে রাখবা যে আমাদের এই জাইগোটটা অলওয়েজ কি হয় বলো তো? এক কোষী হয়। সো তোমার এত কষ্ট পাওয়ার কিছু না, জাইগোট এক কোষী হলে কি হয়েছে। মনে রাখবে একটা পূর্ণাঙ্গ মানুষের দেহে প্রায় 100 ট্রিলিয়ন সেল থাকে। তাহলে আমার এই জাইগোট একটা 100 ট্রিলিয়ন সেল ওয়ালা মানুষ কেমনে তৈরি করে? আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। আমার এই জাইগোটটা এখন কিতে থাকবে বলো তো? বড় হইতে থাকবে। সো আমরা জানি এই এক কোষী জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়া প্রথমে 2টা কোষ তৈরি করবে, 2টা থেকে হচ্ছে 4টা কোষ তৈরি করবে, রাইট?
সো এর মাঝখানে একটা সুন্দর কথা বলে নেই, দেখো তো এখানে জাইগোটে কয়টা কোষ আছে? দুইটা। এখানে কয়টা আছে? চারটা। মনে রাখবে জাইগোট যে কোষগুলো দিয়ে তৈরি, এই কোষগুলো একটা সুন্দর নাম আছে। এই কোষগুলোকে আমরা ডাকি হচ্ছে ব্লাস্টোমিয়ার নামে। কি নামে বলো তো? ব্লাস্টোমিয়ার। তাহলে জাইগোট যে কোষগুলো দিয়ে তৈরি তার নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। এই যে স্যার শুরু হয়ে গেল বায়োলজির হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, শব্দ শব্দ শব্দ, নাম পড়তে পড়তে জীবন শেষ। বাট ট্রাস্ট মি, বায়োলজির নামগুলো এত সুন্দর করে বিজ্ঞানীরা রাখছেন, নাম তোমার পরিচয় বলে দিবে। লিটারালি জাস্ট নামটাকে ভাঙবো, দেখবো নাম তোমাকে পরিচয় বলে দিচ্ছে। চলো আমরা নামটাকে ভাঙি। নামটা কি বলতো স্যার? ব্লাস্টোমিয়ার। ওকে, সো মনে রাখবে বায়োলজিতে এই ব্লাস্টো মানে অ্যাকচুয়ালি প্রাথমিক দশা বোঝায়। ব্লাস্টো বলতে কি বোঝায়? প্রাথমিক দশা বোঝায়, প্রাথমিক দশা। আর মনে রাখবা মিয়ার মানে হচ্ছে একক। মিয়ার মানে কি বলতো? একক বা ইউনিট। অর্থাৎ প্রাথমিক দশায় কোনো একটা জীব, প্রাথমিক দশায় কোনো একটা জীব যে একটা ক্ষুদ্র একক, যে একটা ক্ষুদ্র একক বা একটা ক্ষুদ্র একটা কোষ দিয়ে তৈরি ছিল, তার নাম কি? ব্লাস্টোমিয়ার। ব্লাস্টো মানে প্রাথমিক দশায়, মিয়ার মানে হচ্ছে একক। তাহলে দেখো এই যে একটা কোষ, তার নাম কি বলতো? ব্লাস্টোমিয়ার। শব্দ তোমাকে পরিচয় বলে দিবে। বায়োলজি আজকের পর থেকে কোনো কঠিন না, দেখবো এই চ্যাপ্টারের প্রত্যেকটা শব্দ আমরা ভাঙবো, ভাঙলেই পড়া শেষ। শব্দ তোমাকে পরিচয় বলে দিবে। ওকে, তো এটা আমার ফোর্থ সেল স্টেজ। আমরা জানি এই ফোর্থ সেল স্টেজ থেকে এরপরে কি হবে? এরপরে আমাদের 8 সেলস একটা স্টেজ আসবে, 8 সেল স্টেজ। ওকে, সো আমাদের এই হচ্ছে 8 সেল স্টেজ। এরপরে দেখো 16 থেকে 32 কোষ বিশিষ্ট একটা দশা তৈরি হয়। এই দশাটার নাম হচ্ছে আমাদের মরুলা দশা। কি দশা বলতো? মরুলা দশা। স্যার জাইগোট কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে তোমার জীবনটা শুরু হয়ে গেল, তুমি আস্তে আস্তে বড় হতে শুরু করলা এবং মৃত্যুর আগ পর্যন্ত তুমি শুধু বড়ই হইতে থাকো। ওকে, এই যে মরুলা। ওকে, সো মনে রাখবা এই মরুলার পরে খুব গুরুত্বপূর্ণ একটা দশা সৃষ্টি হয়। এই মরুলার ভিতরে আমাদের যে ব্লাস্টোমিয়ারগুলো থাকে, ব্লাস্টোমিয়ারগুলো পুরো জাইগোটটাকে একদম ঢেকে রাখে। এই জন্য আমরা এই মরুলা কেন বলি হচ্ছে নিরেট মরুলা। কি নামে ডাকি বলো? নিরেট মরুলা। ওকে, এরপরে দেখো আমাদের এই ব্লাস্টোমিয়ারগুলো একটু এক পাশে সরে যায়, এক পাশে সরে যায়। সো যখন আমাদের ব্লাস্টোমিয়ারগুলো দেখো এক পাশে সরে যায়, তখনই আমার জায়গার একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়। সো এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি এটা একটা ফাঁপা কন্ডিশন। কেমন কন্ডিশন? ফাঁপা। সো মনে রাখবা এই মৌলার পরের এই দশাটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্টুলা নামে। ব্লাস্টুলা। তাহলে আমাকে বলো তো, মৌলা যদি নিরেট হয় আমার ব্লাস্টুলা কেমন হবে? ফাঁপা। ব্লাস্টুলা কেমন হবে বলো? ফাঁপা হবে। ওকে, সো কেন ফাঁপা? কারণ এখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। মনে রাখবা ব্লাস্টুলা দশায় আমার এই জায়গাটা যে ফাঁকা জায়গা তৈরি হয়, এর একটা সুন্দর নাম আছে স্যার। এই ফাঁকা জায়গার নাম হচ্ছে ব্লাস্টোসিল। কি বলতো আমাকে? ব্লাস্টোসিল। ওকে, আসো এই যে আবার শব্দের খেলা শুরু হয়ে গেল স্যার। দেখো ব্লাস্টো মানে কি বলো? প্রাথমিক দশা। আর আজকের পর থেকে মনে রাখবে বায়োলজিতে 1000 বার এই শব্দটি পাবে। সেটা হচ্ছে মনে রাখবা বায়োলজিতে সিল মানে হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গা। কি বলতো? গহ্বর ফাঁকা জায়গা। যেখানেই বিজ্ঞানীরা ফাঁকা জায়গা দেখছে, যেখানে বিজ্ঞানীদের কোনো একটা জায়গায় গহ্বর দেখছে, সেখানে তারা কোন শব্দটা ইউজ করছে? সিল। তাহলে দেখো প্রাথমিক দশায় যে গহ্বর থাকে তার নাম কি বলতো? ব্লাস্টোসিল। তাহলে ব্লাস্টুলাতে কি থাকে বলতো? ব্লাস্টোসিল থাকে। এবার আসো এর পরের দশাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো মরুলা আসছে, মরুলার পরে কি আসছে বলতো? ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে কোন দশাটা আসবে? দেখো এই ব্লাস্টুলা দশায় এসে আমাদের নিচের দিকের যে কিছু ব্লাস্টোমিয়ার আছে, দেখো এটা একটু উপরের দিকে উঠে যাবে। খেয়াল করো আমাদের নিচের দিকে যে ব্লাস্টোমিয়ারগুলো আছে এগুলো একটু কোন দিকে গেছে? উপরের দিকে উঠে গেছে। এই দশাটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। মনে রাখবে আমাদের পরবর্তী লেকচারের জন্য যেখানে আমরা সিলোম নিয়ে পড়াশোনা করব, আমরা হচ্ছে যে ভ্রূণীয় স্তর নিয়ে পড়াশোনা করব, তারপর হচ্ছে প্রোটোস্টেমিয়া, ডিউটারোস্টেমিয়া নিয়ে পড়াশোনা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই গ্যাস্ট্রুলা দশাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো মনে রাখবে তাহলে এই ব্লাস্টুলা দশার পরে দশার নাম কি বলতো? গ্যাস্ট্রুলা দশা। দেখো তো এই দশায় আমাদের এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আগে থেকেই আছে, তার নাম কি বলতো? ব্লাস্টোসিল। কোনো সমস্যা নাই। দেখো তো এই ব্লাস্টোসিল ছাড়াও একটা ছোট্ট একটা গর্ত তৈরি হয়েছে না বলতো? এই ছোট্ট একটা গর্তর আমাদের একটা সুন্দর নাম লাগবে। মনে রাখবে এই গ্যাস্ট্রুলা দশায় আমাদের যে ছোট্ট একটি গর্ত সৃষ্টি, এটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্টোপোর নামে। কি নামে বলতো? ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর।
আবার দেখো আবার একটা নতুন শব্দ চলে আসছে, আসছে তো কি হয়েছে, আমরা খেলে দিব এটাকে। দেখো মনে রাখো বায়োলজি তুমি যেখানে এই পোর শব্দটা পাবা, কি পাবা বলো তো, পোর শব্দ, তার মানে কি বোঝাবে, ছিদ্র বোঝাবে। কি বোঝাবে, ছিদ্র। এই পোর শব্দ অনেক জায়গায় পাবা অ্যাকচুয়ালি। ওকে, তোমাকে যখন প্রথম পড়াবো পরিফেরা, ওকে, সেখানে পোর শব্দটা আমরা পেয়ে যাবো, পোর বিয়ারার অ্যাকচুয়ালি। ওকে, সো এই ছোট জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোর তোমার অনেক জায়গায় লাগবে সামনে, আমরা প্রোটোজোয়া অ্যান্টেরোজোয়া পড়বো, বহু অনেক আমার এই জিনিস লাগবে। সো দিস ইজ হাউ একটা জাইগোট এক কোষী থেকে কিসে পরিণত হলো বলো তো, একটা বহুকোষী ভ্রূণে কনভার্ট হলো। তোমাকে বলতেছে যে প্রক্রিয়াতে একটা এককোষী জাইগোট একটা বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় তাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিভেজ। কি বলতেছি বলতো, ক্লিভেজ। দেখো যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বহুকোষী ভ্রূণের সৃষ্টি করে তাকে আমরা কি নামে ডাকি, ক্লিভেজ। দেখো খুব সুন্দর একটা বাংলা নাম আছে, তার নাম হচ্ছে সম্ভেদ। প্রত্যেকটা জিনিস আমরা তোমারে পড়াবো। স্যার এখান থেকে একটা গিট্টু বেজে গেছে স্যার, কি গিট্টু পাচ্ছে, আপনি তো আমারে বললেন স্যার যে হয়তো মাইটোসিস প্রক্রিয়া বড় হয়েছে। কোন প্রক্রিয়াতে, মাইটোসিস প্রক্রিয়াতে। ইভেন ইফ আপনি যে সংজ্ঞাটা পড়াইছেন সেই সংজ্ঞাতে আপনি কোন শব্দটি ইউজ করছেন, দেখেন মাইটোসিস বিভাজন প্রক্রিয়াতে। ইয়েস অর নো? প্রশ্ন হচ্ছে আপনি তো জাইগোটটাকে বড় করতেছেন মাইটোসিস প্রক্রিয়াতে, বলতেই তো পারতেন যে যেই প্রক্রিয়াতে জাইগোট বড় হয় তার নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আপনি কেন আলাদা করে এই ক্লিভেজ শব্দটি এনেছেন? কেন ক্লিভেজ শব্দটা এনেছি, এখানে খুবই মজার একটা জিনিস আছে স্যার। আমি তোমাকে ডেপথ অ্যানালাইসিস দিব, তোমার খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি। ওকে, যে কেন এটাকে আমরা মাইটোসিস না বলে এটাকে আমরা কি বলতেছি, ক্লিভেজ বলতেছি। চলো খুব মজার একটা জিনিস পড়াই তোমাদেরকে। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবা যে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা? মনে রাখবে মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের ডিম্বাণু। কি বলতো, আমাদের ডিম্বাণু হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ। আচ্ছা আমি যখন ক্লাসে এই কোশ্চেনটা করি অনেকে আবার একটু ভুল উত্তর দেয়, যারা সেকেন্ড ইয়ারে পড়ে, যাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি বোর্ডের অধ্যায়ে পড়া হয়ে গেছে, সেটা তারা অনেক সময় বলে যে একটা মোটর নিউরন আছে, তার নাম হচ্ছে সায়াটিক নার্ভ। কি বলতো, সায়াটিক নার্ভ। ওকে, ওই সায়াটিক নার্ভকে অনেকে অনেক সময় হচ্ছে মানবদের সবচেয়ে বড় কোষ মনে করে, কিন্তু মনে রাখবে সায়াটিক নার্ভ মানবদেহের সবচেয়ে বড় কোষ না, সায়াটিক নার্ভ হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। দেখো তো এটা আমাদের ঠিক এই কোমর থেকে শুরু করে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি টোতে গিয়ে শেষ হয়। দেখো এই যে কোমর থেকে শুরু করে একদম কোথায় গিয়ে শেষ হয়েছে বলো, একদম টোতে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের শেষ হয়েছে। সো এটাকে আমরা কি নামে ডাকতেছি বলো তো স্যার, সায়াটিক নার্ভ। সো সায়াটিক নার্ভ আমাদের দেহের সবচেয়ে লম্বা কোষ। তো লম্বা বলতে আমরা লেন্থ বুঝাই, সো বড় বলতে কি বুঝি, তার লেন্থ, তারপর হচ্ছে মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিক একটু বড়। সো মনে রাখবে মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের কি বলতো, ডিম্বাণু। ওকে, আচ্ছা আমাকে বলো তো এই যে ডিম্বাণুটা এত বড়, ওকে, জাইগোট তৈরি করার পরে ডিম্বাণু যখন জাইগোট তৈরি করে ফেলে সেই জাইগোটটা কোন সাইজের হয়? এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। চলো আমি তোমাকে প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি দেখাই। মনে রাখবে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর যখন মিলিত হয়, শুক্রাণু তখন আমাদের এই ডিম্বাণুর বাইরে জাস্ট ওর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে অর্থাৎ নিউক্লিয়াসটা এই ডিম্বাণুর ভেতরে দিয়ে চলে যায়। তাহলে আমাকে বলো তো এই ডিম্বাণু জেনেটিক ম্যাটেরিয়ালস এবং শুক্রাণু জেনেটিক ম্যাটেরিয়ালসের মিলন কোন জায়গায় হয়? আমাদের ডিম্বাণুর ভেতরে। মনে রাখবে এই ডিম্বাণুটাই আলটিমেটলি আমাদের জাইগোটে পরিণত হয়। কিসে পরিণত হয় বলতো? জাইগোটে পরিণত হয়। তার আমাকে বলতো ডিম্বাণুর সাইজ যা, জাইগোটের সাইজও কি বলতো তা। তার মানে আমাদের জাইগোটটা হচ্ছে এত বড়। আর জাইগোট যেহেতু সবচেয়ে বড় কোষ, তার মানে বুঝতেই পারতেছো আমাদের যে দেহকোষগুলো আছে এই দেহকোষগুলো তার চেয়ে আকারে ছোট হয়। প্রশ্ন হচ্ছে দেহকোষ আসলে কত ছোট হয়? তো আমাদেরকে একটা জার্নাল বলতেছে দেখো এগ সেলস অর oocytes are 100 to 1000 times larger than টিপিক্যাল সোম্যাটিক সেল। সোম্যাটিক সেল মানে দেহকোষ, আর এক্সেল মানে কি বলতো, ডিম্বাণু। তোমাকে বলতেছে একটা দেহকোষ থেকে আরেকটা ডিম্বাণু প্রায় 100 থেকে 1000 গুণ বড় হয়। তার মানে চিন্তা করো তো আমাদের ডিম্বাণু যেহেতু 1000 গুণ বড়, তাহলে জাইগোটটা কত গুণ বড়? 1000 গুণ বড়। তাহলে আমাকে বলো তো এই যে এত বড় যে জাইগোটটা আমাদের আছে, এই যে এত বড় যে জাইগোটটা আছে আর আমাদের দেহকোষ লাগবে কতটুকু? এতটুকু। তাহলে আমাকে বলো তো ও যদি ঠিক মাইটোসিস করতো, সমানভাবে বড় হইতো, তাহলে কিন্তু কখনোই হইতো না। আমি তোমাকে আসলে কি বলার ট্রাই করতেছি, মনে রাখবে তোমরা আসলে ক্লাস 9-10-এ পড়েছো মাইটোসিস কোষ বিভাজনের শর্তটাই হচ্ছে তুমি যখন মাতৃকোষ থেকে অপত্য কোষে যাবে তখন
অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের আকার, আকৃতি, গুণাগুণ সব কার মতো হয় বলতো? মাতৃকোষের মতো হয়। তার মানে হচ্ছে তুমি যখন দুইটা কোষ তৈরি করো তখন হচ্ছে কি হবে বলতো? মাতৃকোষের সমান আমাদের অপত্য কোষটা হবে। কিন্তু মনে রাখবা ক্লিভেজে এই জিনিসটা হয় না। ক্লিভেজে কি হয়? আমাদের ডিম্বাণুর কোষগুলো আকারে ছোট হয়ে যায়। কি হয়ে যায় বলতো? আকারে ছোট। তোমরা দেখেছো, দেখো তো, এটা আমাদের জাইগোট। ওকে, জাইগোট থেকে যখন দুইটা কোষ তৈরি হয়েছিল তখন দেখবা এখানে একটা কোষ তৈরি হয়েছে, এখানে একটা কোষ তৈরি হয়েছে। বাট ব্যাপারটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না। যদি এটা আসলেই মাইটোসিস হইতো তাহলে জাইগোট যে এত বড়, আমাদের যে দুইটা কোষ তৈরি হয়েছিল এটাও একটা কোষ হইতো, এটাও আরেকটা কোষ হইতো। ফোর্থ সেল স্টেজে যখন দুইটা থেকে চারটা কোষ তৈরি হবে তখন এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। অ্যাকচুয়ালি এমন হওয়ার কথা ছিল, কিন্তু জাইগোটের বিভাজনটা আসলে এমন হয় না। জাইগোট যদি এতটুকু হয় তাহলে আমাদের টু সেল স্টেজটাও দেখো এতটুকু। এখান থেকে যখন আমরা ফোর্থ সেল স্টেজে যাবো, চারটা কোষ তৈরি করবে, তখনও দেখো স্যার এতটুকু। আবার আমি যখন এখানে মরুলা বানাবো 16 থেকে 32 কোষ বিশিষ্ট দশা, তখন আমার জাইগোটের সাইজ কি থাকে বলতো? সেম থাকে। তো আমাকে বলতো যে প্রত্যেকটা দশা জাইগোটের সাইজ সেম থাকে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, প্রত্যেকটা দশায় জাইগোটের সাইজ যে সেম হয়েছে, বলতো কে কম্প্রোমাইজ করেছে? মনে রাখবে কম্প্রোমাইজ করেছে আমাদের ব্লাস্টোমিয়ার গুলো। ব্লাস্টোমিয়ার গুলো যদি আসলে মাইটোসিস হতো তাহলে ওরা কখনো হচ্ছে সেম সাইজ হইতো, কিন্তু মনে রাখবা ওরা আকারের সাথে ছোট হয়ে যায়। তাহলে মনে রাখবা ক্লিভেজ অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ মাইটোসিস। ক্লিভেজ কি বলতো? ওয়ান টাইপ অফ মাইটোসিস, যেখানে আমাদের ব্লাস্টোমিয়ারের সংখ্যা সমান না থেকে আকারে কি হয়ে যায় বলতো? ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায় বলতো? কারণ আমার এই জাইগোটটা কার হচ্ছে যে সাইজ নিতে চায় বলতো? দেহকোষের সাইজ পর্যন্ত যেতে চায়। যে মোমেন্টে এই জাইগোটটা দেহকোষের সাইজে যাওয়া সম্পূর্ণ হয়ে যাবে তখন মনে রাখবে ক্লিভেজটা আমাদের বন্ধ হয়ে যায়। আমি তোমাকে দেখাই। দেখো, ডিম্বাণু হচ্ছে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ, এবং নিষিক্ত হইলে ডিম্বাণু আমাদের জাইগোটটা কার আকার ধারণ করে? জাইগোটের আকার ধারণ করে। এই হচ্ছে আমাদের দেখো একটা ছোট্ট দেহকোষ। তাহলে এত বড় একটা জাইগোট আমাদের এই ছোট্ট দেহকোষে পরিণত হয় কিভাবে? ক্লিভেজের মাধ্যমে। তাহলে ক্লিভেজটা কি? ক্লিভেজটা হচ্ছে যেখানে আমাদের উৎপন্ন ব্লাস্টোমিয়ারের আকারগুলো মাতৃকোষের সমান না হয়ে আকারে কি হয়ে যায় বলতো? ছোট হয়ে যায়। এই ক্লিভেজ কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? তোমাকে বলতেছে এই ক্লিভেজ যতক্ষণ পর্যন্ত না দেহকোষের সাইজ রিচ হয় ততক্ষণ পর্যন্ত ক্লিভেজ চলতে থাকে। একবার দেহকোষের সাইজ যদি রিচ করে আমাদের জাইগোটটা, তখন থেকে কি শুরু হয় বলতো? মাইটোসিস, কোষ বিভাজন শুরু হয়। মনে রাখবে আমরা দেখেছি 1 সেল স্টেজ, 2 সেল স্টেজ, মরুলা, ব্লাস্টুলা। মনে রাখবা এই ক্লিভেজ আমাদের চলতে থাকে হচ্ছে ব্লাস্টুলা পর্যন্ত। ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যখনই আমাদের জাইগোটের বিভাজনটা ব্লাস্টুলা পর্যন্ত চলে যায় তখন আমাদের জাইগোটের সাইজটা দেহকোষের সমান চলে আসে অ্যাকচুয়ালি। সো ক্লিভেজ হয় কোন দশা পর্যন্ত? ব্লাস্টুলা দশা পর্যন্ত। পরবর্তী যখন আমাদের গ্যাস্ট্রুলা দশা শুরু হয় তখন সেখান থেকে আবার নরমাল মাইটোসিস পর্যায় শুরু হয়। কেন? কারণ আমাদের জাইগোট অলরেডি দেহকোষের সমান আকার ধারণ করে ফেলেছে। সো তুমি কি বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লিভেজ অ্যান্ড মাইটোসিস? ক্লিভেজ এন্ড মাইটোসিসের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, এক লাইনে বললে সেটা হচ্ছে, মাইটোসিসে ব্লাস্টোমিয়ারের আকার সেম থাকে, কিন্তু ক্লিভেজে উৎপন্ন ব্লাস্টোমিয়ারের আকারগুলো কমে যায়। কেন? কারণ আমাদের ডিম্বাণু বা জাইগোট অনেক বড় কোষ, দেহকোষ অনেক ছোট কোষ। সো ওকে যদি দেহকোষ বানাইতে হয় তাহলে ওকে আকারে ছোট হয়ে দেহকোষের আকার পর্যন্ত চলে যেতে হয়। তো এই হচ্ছে আমাদের ক্লিভেজ ভার্সেস মাইটোসিস। সো এখন আমরা অ্যাকচুয়ালি চলে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, তার নাম হচ্ছে ক্লিভেজের প্রকারভেদ। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লিভেজের প্রকারভেদটা আমরা প্রথমে যার ভিত্তিতে করি তার নাম হচ্ছে আমাদের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে। সো স্যার, কুসুম কই থাকে? ডিমে থাকে। তাহলে তুমি যদি এটা বুঝতে চাও তাহলে তোমাকে ডিম বুঝতে হবে। আমরা জানি স্যার, কোন একটা পার্টিকুলার ডিমে একটা হলুদ পার্ট থাকে, একটা সাদা পার্ট থাকে। আমরা জানি যে এই হলুদ পার্টটাকে আমরা কি বলি বলতো? কুসুম পার্ট বলি। ডিমের কোন পার্ট? কুসুম পার্ট বলি। আর সাদা পার্টটাকে আমরা কি বলি? সাদা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডিম ফুটে মুরগির বাচ্চা বের হয়, মুরগির বাচ্চাটা আসলে কোন জায়গা থেকে তৈরি হয়? এই কুসুম থেকে নাকি সাদা থেকে? আমরা নরমাল মানুষরা মনে করি আসলে যে মুরগি হয় কুসুম থেকে। উত্তরটা আসলে ভুল। মনে রাখবে মুরগি হয় অলওয়েজ ডিমের সাদা অংশ থেকে, অলওয়েজ মুরগিটা হয়, অর্থাৎ এনিমাল হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি সাদা অংশ থেকে বাচ্চা হয় তাহলে কুসুম অংশের কাজটা আসলে কি? ওকে, মনে রাখবে
এই যে আমাদের সাদা অংশটা কোষ বিভাজন করবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এতগুলো কাজ করবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কোষ তৈরি করবে। ও শক্তি লাগবে কি লাগবে না? ওকে, এই শক্তিটা সরবরাহ করে কি বলতো আমাদের কুসুম। তাহলে কুসুমের ভিতরে কি আছে বলো? খাবার আছে। ফর দিস রিজন, যেহেতু স্যার সাদা অংশ থেকে প্রাণী তৈরি হবে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে এনিমাল পোল। কি বলি বলতো? এনিমাল পোল। তাহলে ডিমের সাদা অংশকে আমরা কি নামে ডাকি? এনিমাল পোল নামে। আর কুসুম যেহেতু খাদ্য দানে ব্যবহৃত হয়, তো ওই মেন এই কাজটাই করে। মনে রাখবা, কুসুমটাকে আমরা বলি হচ্ছে ভেজিটাল পোল। কি বলি বলতো? ভেজিটাল পোল। তাহলে আমাকে বলতো ক্লিভেজ কোন জায়গায় হবে? ক্লিভেজ মানে কোষ বিভাজন। কোষ বিভাজন কে করতেছে? সাদা অংশ। তাই মনে রাখবা, ক্লিভেজ অলওয়েজ ডিমের সাদা অংশ হয়, কুসুমে কখনো ক্লিভেজ হয় না, কুসুম কখনো বিভাজিত হয় না। এটা প্রমাণ হচ্ছে, দেখো স্যার এই চিত্রটা দেখো, কুসুমের জায়গায় কিন্তু সাদা অংশটা অনেকগুলো কোষ সৃষ্টি করেছে। ক্লিয়ার? তাহলে আমরা এনিমাল পোল বুঝলাম, আমরা ভেজিটাল পোল বুঝলাম। ওকে, এবার আসলে আমাদের পড়াটা ইজিলি হয়ে যাবে। খেয়াল করো, ধরো আমরা এমন একটা ডিম নিয়ে কথাবার্তা বলতেছি, ওকে, যেই ডিমে কুসুমের পরিমাণ অনেক কম থাকে। আমাকে বলো তো, এই পার্টিকুলার ডিমে যদি আমাদের কুসুমের পরিমাণ কম থাকে, তাহলে আমাকে বলতো কার পরিমাণ বেশি থাকবে? সাদা অংশের পরিমাণটা বেশি থাকবে। তাহলে কুসুমের পরিমাণ কম থাকলে সাদা অংশের পরিমাণটা বেশি থাকে, এবং এই সাদা অংশটা ডিমের পুরো জায়গা জুড়ে অবস্থান করে। তাহলে আমাকে বলতো, তাহলে ক্লিভেজটা কোন জায়গায় হয়? আমাদের সাদা অংশে হয়। ওকে, তাহলে সাদা অংশ যেহেতু ডিমের পুরো জায়গা জুড়ে অবস্থান করতেছে, তাহলে আমাদের বলতো ক্লিভেজটা কোন জায়গায় হবে? ডিমের পুরো অংশ জুড়ে। ওকে, তোমাকে বলতেছে কোনো একটা ডিমের পুরো অংশ জুড়ে যদি ক্লিভেজ হয় বা বিভাজন হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। বায়োলজিতে হলো বলতে কি বোঝায় বলতো? হোল বোঝায়। হোল মানে হচ্ছে ফুল বা পূর্ণ। তো তোমাকে বলতেছে, দেখো, যদি ফুল ডিমে বা পূর্ণ ডিমে যদি ক্লিভেজ হয়, সেটাকে আমরা কি নামে ডাকবো? হলোব্লাস্টিক ক্লিভেজ। আমাকে বলো তো কেন পূর্ণ ডিমে ক্লিভেজ হতে পারতেছে? কারণ কুসুমের পরিমাণ কমে গেছে। কুসুমের পরিমাণ কমে গেলে কি বেড়ে গেছে? সাদা অংশের পরিমাণটা স্যার বেড়ে গেছে। এটা কাদের মধ্যে হয়? দেখো, এই যে আমাদের মধ্যে স্যার হলোব্লাস্টিক ক্লিভেজ হয়। ওকে, মাম্মালসদের ভিতরে হয়, কর্ডেটসদের ভিতরে হয়। ওকে, অ্যানালিডা আমাদের যারা হচ্ছে কেঁচো, যোগ, এদের ভিতরে হয়। মলাস্কা যারা আছে, আমাদের যারা শামুক, ঝিনুক, অক্টোপাস, এদের ক্ষেত্রে কি হয় বলতো স্যার? এদের ক্ষেত্রে আমাদের হলোব্লাস্টিক ক্লিভেজটা হয়। নেক্সট চলো আমরা মুভ করি। ধরো আমরা এখন এমন একটা ডিম নিয়ে কথাবার্তা বলবো, যেই ডিমে আমাদের কুসুমের পরিমাণটা তুলনামূলক হচ্ছে বেশি থাকে। তুলনামূলক কি থাকে বলতো? বেশি থাকে। আমাকে বলতো যে মোমেন্টে এই ডিমের ভিতরে কুসুমের পরিমাণটা বেড়ে যাবে, সাদা অংশটা কি হয় বলতো? কমে যাবে। তাহলে দেখো তো, সাদা অংশটা এক পাশে চেপে গেছে না? আমাদের কুসুমের পরিমাণটা বাড়ার কারণে সাদা অংশটা কি হয়েছে বলতো? এক পাশে চেপে গেছে। তাহলে ক্লিভেজটা কোন জায়গায় হবে? সাদা অংশে হবে। ক্লিভেজ কোন জায়গায় হবে? সাদা অংশে হবে। তাহলে বলতো, এটা কি পুরো ডিমে ক্লিভেজ কি হইতে পারতেছে? তাহলে এখানে আমাদের অর্ধেক ডিমে দেখো সাদা অংশ আছে, তাই অর্ধেক ডিমে ক্লিভেজ হচ্ছে। এই ধরনের ক্লিভেজকে আমরা ডাকবো হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। মনে রাখবা, মেরো মানে হচ্ছে আংশিক বা অংশ। তাহলে এখানে ডিমের ভিতরে একটা অংশ যেহেতু ক্লিভেজ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? মেরোব্লাস্টিক ক্লিভেজ। ওকে, সো এটা হচ্ছে আমাদের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে প্রকারভেদ। এই মেরোব্লাস্টিক ক্লিভেজ কাদের ভিতরে হয়? স্যার রেপটাইলসদের ভিতরে হয়। স্যার রেপটাইলস কারা? যারা বুকে ভর দিয়ে চলে, লাইক সাপ, তারপর হচ্ছে যে কুমির, এরা অ্যাকচুয়ালি। বার্ডসদের ভিতরে আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখো মুরগির ডিম, হাঁসের ডিম, এইসব ডিমে কিসের পরিমাণ বেশি থাকে বলো? কুসুমের পরিমাণটা বেশি থাকে। তাহলে আমাদের সাদা অংশের পরিমাণ কম থাকে। তাহলে ক্লিভেজটা কি পুরো ডিমে হয় না অর্ধেক ডিমে হয়? অর্ধেক ডিমে হয়। তখন সেটাকে আমরা কি নামে ডাকবো বলো? মেরোব্লাস্টিক ক্লিভেজ। সো এই দেখো আমাদের সম্পূর্ণ পড়া শেষ। ওকে, আমরা জাস্ট একটু মিলায় নেই। দেখো, সম্পূর্ণ হলোব্লাস্টিক ক্লিভেজ শর্ত দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে, দেখো কুসুমের পরিমাণ কি থাকতে হবে? কম থাকতে হবে। কুসুমের পরিমাণ কম থাকলে কি হবে? সম্পূর্ণ ডিমে ক্লিভেজ হবে। ডান। এবার আসো, দেখো আংশিক বা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। সো এর ক্ষেত্রে কি হবে? শর্ত দুইটা। প্রথম শর্ত হচ্ছে আমাদের কুসুমের পরিমাণ কি থাকবে বলো? বেশি থাকবে। এবং দ্বিতীয়ত আমাদের একটি অংশে আমাদের ক্লিভেজ হবে, সেটাকে আমরা কি বলবো? মেরোব্লাস্টিক ক্লিভেজ। ডান। আমাদের ক্লিভেজের ভিত্তিতে পড়াটা, কুসুমের পরিমাণের ভিত্তি করে পড়াটা শেষ। এবার আসো খুবই ইন্টারেস্টিং টপিক অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের উপর ভিত্তি করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। আমাকে বলতো, এই কোনো একটা ভ্রূণ যে কোষ দিয়ে তৈরি হয়, সেটাকে আমরা কি নামে ডাকি? ব্লাস্টোমিয়ার নামে ডাকি। কি নামে ডাকি বলতো? ব্লাস্টোমিয়ার। তাহলে তোমাকে বলতেছে ব্লাস্টোমিয়ারের ভবিষ্যৎ পরিস্ফুটন। আমাকে বলতো, এটা যদি একটা কোষ হয়, এখান থেকে যখন স্যার ধরো এখানে 4টা কোষ আছে, তাহলে আমাকে বলতো এই জায়গাটা যেহেতু একটা পূর্ণাঙ্গ মানুষে কনভার্ট হবে, তাহলে এই মানুষের যতগুলো অঙ্গ আছে, সেই অঙ্গগুলো কে তৈরি করবে? আমাদের এই জায়গোটের যে কোষগুলো আছে তারা তৈরি করবে। সো এই জায়গোটের যে
কোষ তৈরি করে, কোষ অঙ্গ তৈরি করে, সেই অঙ্গ তৈরির ব্যাপারটা আসলে কেমন এর বেসিস আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো অনির্দিষ্ট ক্লিভেজ, একটা দেখো নির্দিষ্ট ক্লিভেজ। আইডিয়াটা খুবই ইজি, বাট এখান থেকে আমি তোমাকে যে গল্পটা পড়াবো খুব ভালো লাগবে তোমার অ্যাকচুয়ালি গল্পটা। খেয়াল করো, তোমাকে বলতেছে ধরো এটা একটা জাইগোট, এই জাইগোটে ধরো এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ আছে। ওকে, সো আমরা বলে দিচ্ছি যে এই এ নামের যে জাইগোটটা আছে, এই এ নামের জাইগোটটা ডান হাত তৈরি করে, বি নামের জাইগোটটা বাম হাত তৈরি করে, এই সি নামের জাইগোটটা ডান পা তৈরি করে, আর এই ডি নামের জাইগোটটা বাম পা তৈরি করে। অর্থাৎ কোন একটা ব্লাস্টোমিয়ার কোন অঙ্গ তৈরি করবে সেটা আগে থেকে নির্ধারিত। মানে এ ডান হাত তৈরি করবে, বি বাম হাত তৈরি করবে, এটা নির্ধারিত। যদি আগে থেকে নির্ধারিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে দেখো নির্দিষ্ট ক্লিভেজ। কথা ক্লিয়ার? আর যদি তোমাকে বলা হয় যে এখানে আমাদের চারটা যে ব্লাস্টোমিয়ার আছে এ বি সি ডি, এখন এ কোন অঙ্গে পরিণত হবে এটা আগে থেকে নির্ধারিত না। অঙ্গ গঠন যখন হয় তখন ওর যে অঙ্গে মন চায় ও সে অঙ্গে পরিণত হইতে পারে। তাহলে যদি ব্লাস্টোমিয়ার কোন অঙ্গে পরিণত হবে সেটা যদি আগে থেকে নির্ধারিত না হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ বা অনির্ধারিত ক্লিভেজ। There is a magical part, স্যার। আপনাকে বলতেছে এই অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজের এই ব্লাস্টোমিয়ারটা সে চাইলেই যেমন যে কোনো অঙ্গে পরিণত হইতে পারে, আপনাকে বলতেছে ও চাইলেই একটা পূর্ণাঙ্গ জীবের জন্ম দিতে পারে। দ্যাট মিনস হচ্ছে এদের টোটিপোটেন্ট পাওয়ার আছে, টোটিপোটেন্ট পাওয়ার। ওকে, ও চাইলেই একটা স্বাধীন জীবের জন্ম দিতে পারে। ব্যাপারটা আপনার একটু বুঝাই। ধরেন পৃথিবীতে এই বাচ্চাটা আসতে চাইলো, হঠাৎ করে এই জায়গাটা ঠাস করে মাঝখান দিয়ে ফাইটা গেল। আমাকে বলো তো এই বাচ্চাটা কি কখনো পৃথিবীতে আসতে পারবে? পারবে না। কেন? দেখো ডান হাত আলাদা হয়ে গেছে, ডান পা আলাদা হয়ে গেছে, বাম হাত আলাদা হয়ে গেছে, বাম পা আলাদা হয়ে গেছে। তার মানে নির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে যদি জাইগোটটা ফাইটা যায় তাহলে এই বাচ্চাটা পৃথিবীতে কখনো আসতে পারবে না। কিন্তু মনে রাখবা এই অনির্ধারিত ক্লিভেজের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলতো? এই অনির্ধারিত ক্লিভেজের ক্ষেত্রে যদি কোনো কারণে এই জাইগোট ঠাস করে ফেটে যায় তাহলে মনে রাখবা এখান থেকে বাচ্চা আসা পসিবল। এবং এখান থেকে স্যার কয়টা বাচ্চা হবে? দুইটা বাচ্চা হবে। Here comes the concept of twins actually. আমরা অনেকেই আছি যারা খুব টুইন্স পছন্দ করি, একই রকম দেখতে, দুইটা বাচ্চা তিনটা বাচ্চা। ওকে, সো তোমার বায়োলজি আসলে কত মজার, তুমি কখনো জানতা না যে আসলে টুইন্স পৃথিবীতে কেমনে হয়। তোমার কাছে হয়তো মনে হয় যে একটা নর্মাল বাচ্চা পৃথিবীতে যেমনি আসে দুইটা বাচ্চা হয়তো তেমনি আসে, কিন্তু উত্তর হচ্ছে না। আজকে আমি তোমাকে সেই পুরো টুইন্সের গল্পটা আসলে বলবো। ওকে, মনে রাখবা টুইন্স ইজ এ অ্যাবনর্মাল প্রসেস। একটা মায়ের একটা বাচ্চা হওয়াটা নর্মাল, একই মায়ের দুইটা বাচ্চা হওয়াটা কখনোই নর্মাল না। টুইন্স ইজ আ অ্যাবনর্মাল প্রসেস। ওকে, অ্যাট দ্য সেম টাইম তোমরা এটাও জানো না পৃথিবীতে দুই রকমের টুইন্স আছে। একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স, যারা দেখতে একই রকম, আর একটা হচ্ছে দেখো নন আইডেন্টিক্যাল টুইন্স, যে একই সময় মায়ের পেট থেকে বেরোইছে, একটা ছেলে বেরোইছে একটা মেয়ে বেরোইছে, কিন্তু ওদের চেহারা ওদের আচার আচরণ সবকিছুই আলাদা। এদের কারণে বলি হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন্স। ওকে, সো আজকে আমি তোমাকে এই দুইটা গল্পই পড়াবো যে আসলে আইডেন্টিক্যাল টুইন্স পৃথিবীতে কেমনে আসে আর নন আইডেন্টিক্যাল টুইন্স কেমনে পৃথিবীতে আসে। সো লেটস টক অ্যাবাউট আইডেন্টিক্যাল টুইন্স। মনে রাখবে এটা হচ্ছে একটা মায়ের জরায়ু। ওকে, এই মায়ের এই জরায়ু এখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে বাচ্চাকালে ছিলাম বা ভ্রূণ অবস্থায় ছিলাম। ওকে, এই জায়গায় একটা ভ্রূণ বড় হয়। দেখো আমরা জানি যে কোনো একটা জরায়ুর দুই পাশে দুইটা ডিম্বাশয় থাকে। কয়টা ডিম্বাশয় বলো তো? দুই পাশে দুইটা ডিম্বাশয় থাকে। সাপোজ এই জায়গায় একটা ডিম্বাণু আছে। ওকে, আমাদের শুক্রাণুটা গিয়ে এখানে এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট ফর্ম করছে। কি ফর্ম করছে বলো তো? জাইগোট। জাইগোট এবার হেঁটে 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 এই ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালীর মাধ্যমে আমাদের এই জরায়ুর প্রাচীরে এসে গিয়ে মিলিত হয়। এটাকে আমরা বলি ইমপ্ল্যান্ট বা গর্ভধারণ। মনে রাখবে ঠিক ও যখন হাঁটতে হাঁটতে আসে ও আসলে ওয়ান সেল স্টেজে থাকে না, ও বিভাজন অলরেডি শুরু করে দেয়। দুইটা কোষ, চারটা কোষ, আটটা, মৌলা, ব্লাস্টুলা, গ্যাসুলা পর্যন্ত মোটামুটি এখানে ও যায়। ধরো ও যখনই চারটা কোষ অবস্থায় ছিল তখন মনে রাখবা প্রেগনেন্সির প্রথম কয়েকটা মাস মায়েদেরকে অনেক সাবধানে থাকতে বলা হয়, কারণ তখন ভ্রূণ গঠন প্রক্রিয়াটা শুরু হয়। ধরো কোনো একটা কারণে এই জাইগোটটা ঠাস করে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, জাইগোটটা কয় ভাগে ভাগ হয়ে গেছে বলতো? দুই ভাগে ভাগ হয়ে গেছে জাইগোটটা। ওকে, সো যদি নির্দিষ্ট ক্লিভেজ হইতো তাহলে এই সন্তান কখনো পৃথিবীতে আসতে পারতো না। আমাদের ক্ষেত্রে অনির্দিষ্ট ক্লিভেজ হয় বলে আমি তোমাকে আগেই বলছি প্রত্যেকটা ব্লাস্টোমিয়ার একটা নতুন সন্তান জন্মদানের ক্ষমতা রাখে। তো জাইগোট যখন ঠাস করে দুই ভাগে ভাগ হয়ে গেছে কিচ্ছু হয় নাই, জাস্ট এই জাইগোটটা হাঁটতে হাঁটতে এখানে এসে বসে পড়বে, এই জাইগোটটা হাঁটতে হাঁটতে এইখানে এসে বসে পড়বে, এখান থেকে একটা বাচ্চা হবে, এখান থেকে একটা বাচ্চা হবে। অর্থাৎ এখানে আমাদের কি দেখতে পারতেছি বলো? এখানে আইডেন্টিক্যাল টুইনস হয়। কেন
কেন আইডেন্টিক্যাল টুইনস? ধরো একটা ছেলে হইতে চাইছিল, অর্থাৎ তাহলে চোখের রং চুলের রং কেমন হবে সব কিন্তু অলরেডি নির্ধারিত হয়ে গেছে, ওই ঠাস করে ফাইটা গিয়ে দেখো দুইটা জাইগোট তৈরি করছে আলটিমেটলি। ওকে, তো তার মানে দেখো ক্রোমোজোম কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, রাইট? সো যখন একটা জাইগোট ফেটে দুটা জাইগোট হয়েছে তখন এই জন্য এটাকে আমরা কি বলি বলো, আইডেন্টিক্যাল টুইনস। এটা দেখতে একই রকম হয়। তাহলে কিছু শুধু দুইটা হওয়া পসিবল নো, এই জাইগোট যদি 3 খণ্ডে বিভক্ত হয় তাহলে ট্রিপলেট বাচ্চা হয়, যদি 4টা খণ্ড হয় 4টা বাচ্চা হয়, 5টা হইলে 5টা, 6টা হইলে 6টা। কথা বুঝতে পেরেছো? তাহলে এটা কেন সম্ভব হয়েছে? কারণ অনির্দিষ্ট ক্লিভেজ আমাদের ক্ষেত্রে হয়, আর অনির্দিষ্ট ক্লিভেজ পৃথিবীর যে কোনো প্রাণীর ক্ষেত্রে হলে সেটাকে আমরা তাদের ক্ষেত্রে কি হয় বলতো, আইডেন্টিক্যাল টুইনস হবে। তাহলে আমাকে বলো এটা কোনো নর্মাল প্রসেস? এটা কোনো নর্মাল প্রসেস, এটা একটা অ্যাবনর্মাল প্রসেস। ওকে, নাম্বার 1। চলো লেটস টক অ্যাবাউট যে আমাদের নন আইডেন্টিক্যাল টুইনস পৃথিবীতে কেমনে আসে। মনে রাখবে, কোনো এক মেয়েদের ডিম্বাশয় দুইটা থাকলেও মনে রাখবে একটা পার্টিকুলার মাসে মেয়েদের যখন হচ্ছে রজচক্র চলে তখন অ্যাকচুয়ালি অলওয়েজ একটা ডিম্বাশয় হচ্ছে যে পরিপক্কতা লাভ করে, অর্থাৎ ডিম্বাশয় দুটো থাকলেও সেখানে ডিম্বাণু থাকে হচ্ছে একটা। ওকে, ধরো এই মাসে হচ্ছে যে এখানে ডিম্বাণু তৈরি হয়েছে, পরবর্তী মাসে গিয়ে এই ডিম্বাশয় হচ্ছে ডিম্বাণুটা তৈরি হয়। ধরো কোনো একটা কারণে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি হরমোনাল আমাদের ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে। কোনো এক হরমোনাল ইমব্যালেন্স বা কোনো একটা কারণে এই মেয়েটার দুইটা ডিম্বাশয়ে আমাদের দুইটা ডিম্বাণু প্রডিউস হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ফুললি অ্যাবনর্মাল প্রসেস। আমি আবারও বলি, একটা মেয়ের বডিতে অ্যাট এ টাইম একটা ডিম্বাণু থাকাটা নর্মাল, দুইটা ডিম্বাশয়ে দুটো ডিম্বাণু থাকাটাই অ্যাবনর্মাল। বাট কোনো একটা অ্যাবনর্মাল কারণে এই মায়ের বডিতে দুইটা ডিম্বাণু তৈরি হয়েছে। আমরা জানি শুক্রাণু থাকে লক্ষ লক্ষ, তাহলে আমার এখানেও একটা শুক্রাণু চলে যাবে, এখানে আরেকটা শুক্রাণু চলে যাবে, তাহলে এখানে একটা জাইগোট তৈরি হবে, এখানে একটা জাইগোট তৈরি হবে। তাহলে আমাকে বলো তো, এর মায়ের বডিতেও কিন্তু জাইগোট কয়টা? দুইটা, কিন্তু ওর জন্য শুক্রাণু আলাদা, ডিম্বাণু আলাদা, ওর জন্য শুক্রাণু আলাদা, ডিম্বাণু কি বলতো আলাদা। তাইলে এই বাচ্চা যেমন হবে এই বাচ্চা দেখতে তেমন হবে না। এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, নন আইডেন্টিক্যাল টুইনস। সো দেখো, আইডেন্টিক্যাল টুইনস তৈরি হওয়ার প্রসেসটা আর নন আইডেন্টিক্যাল টুইনস তৈরির প্রসেসটা কিন্তু সেম না। সো চিন্তা করো তোমাদের বায়োলজি কতটা ইন্টারেস্টিং। তুমি সারা জীবন আইডেন্টিক্যাল টুইনস দেখে আসছো, আর আইডেন্টিক্যাল টুইনস পাওয়ার বাসনা করো অ্যাকচুয়ালি। আমার যদি জমজ বাচ্চা হতো, বাট তুমি কখনো প্রশ্নের উত্তরটা জানতে না। আমি তোমাকে পড়িয়েছি নির্দিষ্ট ক্লিভেজ, অনির্দিষ্ট ক্লিভেজ, আর অনির্দিষ্ট ক্লিভেজ তোমাদের বই ছিল বলেই কিন্তু আমি আজকে কোন পর্যন্ত যেতে পেরেছি, আইডেন্টিক্যাল টুইনস যেতে পেরেছি। ওকে, লেটস তোমাদেরকে খুব ইন্টারেস্টিং গল্প বলি। সো ধরো তোমাদের এখন হচ্ছে যে টুইনস বাচ্চা চাই, তোমরা আইডেন্টিক্যাল টুইনস চাও। বলো তো পৃথিবীতে, আমাকে জিজ্ঞেস করলে যে পৃথিবীতে এমন কোনো ওয়ে কি আছে স্যার যার মাধ্যমে আমরা হচ্ছে একটা আইডেন্টিক্যাল টুইনস বাচ্চা পাবো, দুইটা বা তিনটা একসাথে, একবারেই ঝামেলা শেষ হয়ে যাবে? তো উত্তর হচ্ছে ইয়েস, আইডেন্টিক্যাল টুইনস পৃথিবীতে আছে। আমি তোমাকে এমন একটা পথ বলে দিতে পারি যেই পথ অবলম্বন করলে তোমরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস পৃথিবীতে নিতে পারবো অ্যাকচুয়ালি। ওকে, সো তোমাকে এখন আমি একটা এখন ডকুমেন্টারি দেখাবো অ্যাকচুয়ালি। সো এই ডকুমেন্টারি হচ্ছে আমাদের নাইজেরিয়ার একটা ফেমাস গ্রাম, তার নাম হচ্ছে ইগবোওরা। ওকে, এই ইগবোওরা, দিস ইজ দ্য, দেখো কি বলছো তোমাকে, দিস ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য, দেখো, টুইনস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এটা এমন একটা গ্রাম, নাইজেরিয়ার ইগবোওরা, এটা এমন একটা গ্রাম যে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে টুইনস বাচ্চা আছে। তার মানে দেখো, প্রত্যেকটা ঘরে ঘরে, তার মানে দেখো দাদা টুইনস, চাচাই টুইনস, তারপর হচ্ছে সন্তান টুইনস। ওকে, সো তোমাকে বলতেছে এখানে প্রত্যেক 1000 জনের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক হচ্ছে টুইনস আছে। সো দেখো প্রত্যেকটা গ্রামে দেখো এই যে টুইনস টুইনস টুইনস, তারপরে দেখো এই যে স্কুলে এই যে টুইনস হচ্ছে যে ক্লাসমেটসরা আসছে। সো ব্রিটিশ একটা গাইনোকোলজিস্ট টিম এদের গ্রামে যায় অ্যাকচুয়ালি, এই নাইজেরিয়ার ইগবোওরা গ্রামে যায়, যেটাকে আমরা বলি টুইনস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। মজার বিষয় হচ্ছে, মনে রাখবা এরা এতটা বেশি সংখ্যক টুইনস যে ওরা একটা ফেস্টিভ্যাল নামে, তার নাম হচ্ছে টুইনস ফেস্টিভ্যাল, যেখানে পৃথিবীর অন্যান্য মানুষরা, অনেক ট্যুরিস্ট এই টুইনস ফেস্টিভ্যালে পার্টিসিপেট করে জাস্ট এটা দেখার জন্য যে এট এ টাইম একটা গ্রামে এতগুলো টুইনস বাচ্চা আসলে কেমনে পসিবল অ্যাকচুয়ালি। তারা যায় এবং খুব আমেজড হয়। চলো তোমাদের এই ব্রিটিশ গাইনোকোলজিস্ট যে টিমটা আছে, এদের আসলে পর্যবেক্ষণ কি ছিল সেটা তোমাদেরকে জানাই। সো ব্রিটিশ গাইনোকোলজিস্টরা যখন ওদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে বলো তো, আমাদেরকে একটু বলো তো, তোমরা কোন পন্থা অবলম্বন করো, তোমরা আসলে কি মনে করো যে ঘরে ঘরে এতগুলো টুইনস, এদের টুইনস বাচ্চারা আসলে কেমনে হয়েছে? ওরা প্রত্যেকে একটা উত্তর দিছে যে এদের নারীরা যখন, বা এই গ্রামের নারীরা যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে তখন থেকে ওরা অ্যাকচুয়ালি একটা স্পেশাল গাছের পাতার রস খায়, তার নাম হচ্ছে ওকরা লিফ। এই ওকরা লিফের স্যুপ বানায় ওরা খায় অ্যাকচুয়ালি। সো যার কারণে দে বিলিভ যে এই ওকরা লিফের কারণে ওদের হচ্ছে টুইনস বাচ্চা হয়। খেয়াল করো, প্রত্যেকটা যেই
স্টেটমেন্ট ছিল, যাদেরকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা অ্যাকচুয়ালি এই কথা বলছে, দেয়ার আর সো মেনি টুইনস বিকজ দ্য ওকরা লিফ দ্যাট উই ইট। এই গ্রামে এতগুলো টুইন্স থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা যেই ওকরা লিফটা খাই অ্যাকচুয়ালি। ওকে, সো দেখো দিস ইজ দ্য ওকরা লিফ। সো যেই পদ্ধতির কথা বলছিলাম সেই পদ্ধতি হচ্ছে, তুমি যদি চাও তোমার টুইন্স বাচ্চা হোক, তাহলে তোমার ওয়াইফকে, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি সেই পরিকল্পনা আগে থেকে এই ওকরা লিফটা আনায় রাখবা। ওকরা লিফটা স্যুপ বানায় খাবা, ভাতের সাথে খাবা, সবকিছুর সাথেই খাবা। ওকে, সো এবার তোমাকে রিয়েলিটি চেকটা দেয়। আসলে এই ওকরা লিফ পৃথিবীর আরো অনেক জায়গায় খাওয়া হয়, কিন্তু সেখানে তো আসলে টুইন্স বাচ্চা হচ্ছে না। তো এই ব্রিটিশ গাইনোকোলজিস্টরা অ্যাকচুয়ালি যেই মতবাদগুলো এই গ্রামটা ভিজিট করার পরে দেয়, যে এরা আসলে এই ওকরা লিফের পাশাপাশি একটা ইয়াম নামে একটা খাবার তারা খায়, যেই ওকরা লিফ এবং ইয়াম এই দুইটা খাবারই হয়তো এমন একটা ইনগ্রেডিয়েন্টস আছে, যে ইনগ্রেডিয়েন্টসটা আমাদের যারা এই ইগবোয়ারা গ্রামের যে নারীরা আছে, এই নারীদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন সেটা হচ্ছে ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেনটাকে হয়তো বুস্ট করে, যার কারণে ওই নারীদের বডিতে অনেক বেশি ইস্ট্রোজেন থাকে, সেখান থেকে অনেক বেশি ওভুলেশন হয়। এই ওভুলেশনের কারণে আমাদের মানে টুইন্স বাচ্চা হওয়ার একটা পসিবিলিটিস থাকে। 2 নাম্বার হচ্ছে যে এটা আসলে কোনো কারণ নাই যে কোনো ফ্যাক্টরের মাধ্যমে এই টুইন্সটাকে কন্ট্রোল করা। তো পৃথিবীতে এটা আসলে কেন হয়, গাইনোকোলজিস্টরাও হয়তো খুব বেশি ভালো করে শিওর না, বাট তোমাকে মনে রাখতে হবে টুইন্স ইজ আ অ্যাবনর্মাল কন্ডিশন। তো আজকে আমার কাছে মনে হয় যে এই লেকচারের মাধ্যমে তোমরা আসলে খুব ভালো করে বুঝতে পারছো যে বায়োলজিটা আসলে কত মজার, এবং কত মজা করে তুমি বায়োলজিটা পড়তে পারো, এবং তুমি কতগুলো প্রশ্নের উত্তর তুমি পেয়ে যেতে পারো, যেটা অ্যাকচুয়ালি তোমার আশেপাশে ঘুরে থাকে এবং তুমি চাও আসলে জানতে। সো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকে ক্লাসটা এই পর্যন্তই। বায়োলজি তোমাদের জন্য অনেক সহজ হোক, মজার হোক।